সুপ্রদর্শক, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। মাত্র 84 ঘন্টা 30 মিনিট পূর্বে সমগ্র যুক্তরাজ্যে আমরা সবাই মিলে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছি। ঈদের আমেজ এখনও কাটেনি। আমেজ মাখা এই ঈদের আনন্দ আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের আইন ও অধিকার অনুষ্ঠানটিকে একটি বিশেষ আঙ্গিকে সাজিয়েছি এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আজকের আইন ও অনুষ্ঠানটিতে আমরা কিংবদন্তির 3 জন মহানায়ককে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে 2 জন কিংবদন্তির মহানায়ক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনাদের মাঝে ঈদের ভালোবাসা পৌঁছে দেওয়ার জন্য। সেই 2 জন মহানায়ককে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। আমার সর্বডান দিকে রয়েছেন কিংবদন্তির একজন মহানায়ক ঋত্বিক রোশন। ভাইয়া, আপনি সানগ্লাস পরে বসে আছেন, আমি দেখতে পাচ্ছি। সানগ্লাসটি খুলে আপনি কি আপনার প্রিয় দর্শকদেরকে দেখিয়ে দিবেন আপনি কে এবং আপনার পরিচয়টি প্রকাশ করুন। আসসালামু আলাইকুম। আমাদের একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং ইন্টারন্যাশনাল প্রেজেন্টার ব্যারিস্টার মুহিত খানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার এই স্পেশাল ঈদ এপিসোডে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমরা 3 জন দিকপাল এসেছি এবং আমাদের আরেকজন দিকপাল সিনিয়র ভাই ব্যারিস্টার রেজা, উনি অসুস্থ থাকার জন্য উনি আসতে পারেন নাই। তো আমাদের এই স্পেশাল ঈদ এপিসোড থেকে এনটিভির পক্ষ থেকে, আইন অধিকার পক্ষ থেকে ব্যারিস্টার MQ হাসান, ব্যারিস্টার মুহিত খান এবং অ্যাডভোকেট মুজাহিদের পক্ষ থেকে আমাদের এনটিভির অগণিত দর্শকদেরকে জানাই ঈদ উল ফিতরের ঈদ শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আজকের অনুষ্ঠান আপনারা দেখতে থাকুন, অনেক অনেক চমক আছে, সেটা এখনই আমি বলতে চাচ্ছি না। ধন্যবাদ আবারও ব্যারিস্টার মুহিত খানকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। ব্যারিস্টার মুহিত খান। ধন্যবাদ। তার কিন্তু আরেকটা নাম আছে যেটা সবাই তাকে জানে, সেটা হচ্ছে আরেকজন শাহরুখ খান। ও আচ্ছা, এখানে একটু কিন্তু রয়েছে, আমি কিন্তু সবার শাহরুখ খান নই, আমি আমার ওয়াইফই শাহরুখ খান। ব্যারিস্টার মুহিত খান হচ্ছে আপনার ঐশ্বরিয়া রায়, ঐশ্বরিয়া রায়ের শাহরুখ খান। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। আর ঐশ্বরিয়া রায় হচ্ছে ব্যারিস্টার মুহিত খানের ওয়াইফ। জাযাকুমুল্লাহ খাইর ভাইয়া। যে কারণে দর্শক বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম কিংবদন্তির একজন মহানায়ক, যে নামে নয় গুণে পরিচয়, যে সুন্দর করে তিনি উপস্থাপনা করেছেন, যে সুন্দর করে তিনি আমাকে উপস্থাপনা করেছেন এবং আমার ওয়াইফকে আপনাদের মাঝে পরিচয় করে দিয়েছেন, সেখান থেকেই বোঝা যায় তার হৃদয়ে কত ভালোবাসা রয়েছে। ধন্যবাদ ভাইয়া। চলে যাচ্ছি আমার বাঁদিকে আরেকজন কিংবদন্তির মহানায়ক, যিনিও এই ব্যক্তিও তিনি নামে নয় গুণে পরিচিত, তাকে আপনারা সবাই চেনেন, বাট তিনি আজকে সানগ্লাস পরে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং আমি তার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, ভাইয়া আপনি আপনার কাইন্ডলি সানগ্লাসটি খুলে আপনার চেহারা মোবারক দর্শকদের কাছে দেখিয়ে আপনার পরিচয়টি প্রকাশ করুন। ধন্যবাদ ব্যারিস্টার মুহিত খান। একটু বলে দিচ্ছি, তিনি কিন্তু সালমান খান। জি বলুন ভাই। ধন্যবাদ। আমরা আসলে প্রতি বছরই এই এপিসোডটার জন্য ওয়েট করি। আমরা যেরকম ওয়েট করি আমার মনে আমার দর্শকরাও সেমভাবে ওয়েট করে, কারণ এই এপিসোডটা আমরা স্পেশালি এনটিভি সাজিয়ে থাকে আমাদের ঈদের দর্শকদের জন্য এবং ঈদকে সেলিব্রেট করার জন্য। আমরা আজকে এখানে 3 জন উপস্থিত হয়েছি। আনফর্চুনেটলি আমাদের আরেকজন মহানায়ক, যাকে আমরা বলি কিংবদন্তির মহানায়ক অমিতাভ বচ্চন, হি ইজ নট হিয়ার টুডে। আমরা আসলে সরি, ওনার শরীরটা ভালো ফিল করছে না, উনি থাকলে আর একটু ভালো হতো। এনিওয়ে, আমরা আজকের প্রোগ্রাম থেকে তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। স্পেশাল থ্যাঙ্কস টু ইউ মিস্টার মুহিত খান, ওয়ান অ্যান্ড অনলি, এবং আমাদের আজকের অনুষ্ঠানে শাহরুখ খান। তো আপনারা আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত, আমাদের প্রোগ্রাম এনজয় করবেন। ধন্যবাদ। এত চমৎকার করে বলার জন্য আপনাকে ধন্যবাদ এবং এনটিভির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনি যে আপনার মূল্যবান সময় মানে বাসায় ফেলে রেখে এসে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আমাদের দর্শকদেরকে আমাদের সাথে থাকার জন্য। তো আপনাদের 2 জনের অনুমতি নিয়ে আমি সানগ্লাসটি খুলে ফেলছি প্লিজ। ধন্যবাদ। দর্শক, আমি আপনাদের সেই মুহিত খান, যিনি আইন অধিকার অনুষ্ঠান থেকে আপনাদের মাঝে নিয়মিত উপস্থিত হয়ে থাকি। তো আজকে যেহেতু ঈদের অনুষ্ঠানটি একটি বিশেষ অনুষ্ঠান এবং ঈদের আমেজ আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য এই 2 জন কিংবদন্তির মহানায়ক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি সর্বপ্রথম চলে যাচ্ছি আমার ডান দিকের যে মহানায়ক তার কাছে। ভাইয়া, তৃতীয় যে মহানায়ক আজকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার কথা ছিল, তিনি যে আসতে পারেননি, না আসার কারণে আপনার মনের অনুভূতিটি কীরকম? আমার খুবই খারাপ লাগছে। জি।
কারণ আমাদের যে আরেকজন মহানায়ক আমাদের ব্যারিস্টার রেজা ভাই জি একজন চমৎকার মানুষ এবং আমাদের এই আইন অধিকারের উনি একটা ইনডিসপেন্সেবল পার্সোনালিটি জি এবং উনি আমাদের অত্যন্ত প্রিয়, দর্শকদের প্রিয় এবং দীর্ঘদিন ধরে আইন অধিকারের সঙ্গে জড়িত রয়েছে। এবং এই যে স্পেশাল এপিসোডটা এটা কিন্তু আমরা সাধারণত এই তিনজন সহ উনি আর একজন চারজন সহ কিন্তু আমরা সবসময় এই অনুষ্ঠানটা প্রত্যেক দুটা ঈদেই আমরা করে থাকি। তো যে কারণে ওনার সঙ্গে আমার কালকে কথা হয়েছে, বলছে ওনার হাতটা ভেঙে আছে, তো যদি উনি সুস্থ থাকেন তাহলে অবশ্যই আসবেন। কিন্তু সকালবেলা উনি টেক্সট করেছেন যে ওনার হাতের সমস্যাটা বেশ পেইনফুল, অতএব উনি আসতে পারেন, অ্যাপোলজি চেয়েছেন। কিন্তু আমরা খুবই ভারাক্রান্ত হৃদয়ে আমরা অনুষ্ঠানটা করছি। শো মাস্ট মুভ অন। আমরা দোয়া করি উনি সুস্থ হয়ে উঠুক এবং হয়তো বা কুরবানিদের যে প্রোগ্রামটা হবে সেখানে হয়তো ইনশাআল্লাহ আমরা আবার সবাই মিলে একত্রে অনুষ্ঠান করব। ধন্যবাদ। আমি চলে যাচ্ছি বাদিকে। ধন্যবাদ আমার ঐশ্বরিয়া শাহরুখ খান। যাওয়ার আগে একজন দর্শক আমাদের সাথে লাইনে আছেন, দেখি আজকে অনুষ্ঠানের প্রথম দর্শককে। হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনাদের প্রোগ্রামটা আমি নিয়মিত দেখি, তো ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া, আপনার ভালো লাগে কিন্তু আমাদের প্রাণের উপজীব্য শক্তি। জি 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 আলহামদুলিল্লাহ। আসলে তার থেকে অনেকেরই উপকার হয় আপনাদের আইনি পরামর্শ থেকে। অনেকে অনেক ধরনের মানে যেগুলা অজানা অনেক তথ্যগুলা মানে সংগ্রহ হয় আপনাদের মাধ্যমে। ধন্যবাদ ভাইয়া। আপনি কি এই দুজনকে ঈদের কোনো শুভেচ্ছা দেবেন? জি জি ভাইদেরকে, দুনো ভাইদেরকে আমি ঈদের মোবারক আর ঈদের সালাম। স্পেশালি আজকে আমাদের ঈদের 2 দিন হয়ে গেছে, তো ঈদের আমেজ থাকে 3 দিন। আমার কথা শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ শুনতে পাচ্ছি। যে আমাদের পক্ষ থেকে আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। জি বলুন। একটা বিষয়ে আমি জানতে চাইছিলাম ভাই। জি বলুন। আমি আমার এক ভাই, ছোট ভাই, তো সে সাইলেন্ট ইন্টারভিউ দিয়েছিল, ফাইনাল ইন্টারভিউ। জি আজকে ধরেন প্রায় নিয়ারলি 4 মাস হয়ে গেছে। জি তো আমি ব্যারিস্টার সাহেবদের কাছে আমি জানতে চাইছি আর কি, ফাইনাল ইন্টারভিউ তার 4 মাস হয়েছে, তো এখন পর্যন্ত তার মানে কোনো ধরনের রিপ্লাই আসে নাই। জি তো এই বিষয়ে আমি জানতে চাইছিলাম এটা কোনো করণীয় আছে কিনা, বা হোম অফিসে। আমি বুঝে গেছি, মানে এখন ওনারা কি করা উচিত, ওনারা রিমাইন্ডার দিলে কি হবে, রিমাইন্ডার দেওয়ার কি ভালো হবে কিনা, এই ধরনের প্রশ্ন, তাই তো? জি 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 ধন্যবাদ। আপনি লাইনে থাকুন, অথবা আপনি অপেক্ষা করুন, উত্তর জানার জন্য চলে যাচ্ছি। প্রথমত আমাদের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সলিসিটর এম হাসান ভাই আপনার কাছে। তাহলে অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, ক্লেমটা ওই যে অ্যাসাইলাম ক্লেম পেন্ডিং আছে 6 মাস হয়ে গেছে, ইন্টারভিউ সাবস্টেন্টিভ ইন্টারভিউ হয়ে গেছে। এটা ব্যাপার হচ্ছে যে এখন ব্যাকলগের কারণে অনেকগুলো ফুল অ্যাসাইলাম ইন্টারভিউ যেটা আসে এটা অনেক সময় আর্লি আসছে, অনেক সময় ডিলে হচ্ছে, আগে আরও ডিলে হতো। তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই চেজ আপ করতে পারবেন। চেজ আপের সঙ্গে কিন্তু আপনার ম্যারিটে কোনো এফেক্ট করবে না, এটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো ভয়ের কোনো ব্যাপার নাই। তো যেহেতু 6 মাস এটা কিন্তু খুব বেশি ডিলে না, কারণ অনেকের আবার 3 মাসেও ইন্টারভিউ হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে আপনি অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, সেটাই বেটার হবে। তবে কোশ্চেন যেটা যে আপনি যদি চেঞ্জ আপ করেন এতে আপনার অ্যাপ্লিকেশন কোনো সমস্যা হবে কিনা, আনসার ইজ নো। ধন্যবাদ। ধন্যবাদ। আর এম হাসান ভাইয়ের যে ব্যারিস্টার এম হাসান ভাইয়ের যে সুন্দর অ্যাডভাইস দিয়েছেন, এর পাশাপাশি আপনার কি সম্পর্কে কোনো উত্তর রয়েছে? না, আসলে ভাই সুন্দরভাবে বলেছেন যে নর্মালি ইমিগ্রেশনের একটা রুল আছে যে কোনো পেন্ডিং অ্যাপ্লিকেশনে অ্যাটলিস্ট ইউ নিড টু ওয়েট আনটিল 6 মান্থ। 6 মাসের মধ্যে আপনি কোয়ারি করতে পারেন, দ্যার ইজ নো অব্লিগেশন যে আপনি পারবেন না, কিন্তু হোম অফিস ইজ নট বাউন্ড টু গিভ ইউ রেসপন্স। তারা আপনাকে সেম কোশ্চেনটাই অ্যান্সারটাই দিবে যে আপনার অ্যাপ্লিকেশনটা কতদিন হয়েছে। যদি মনে করে যে 6 মাস হয়েছে, তারা পোলাইটলি আপনাকে বলবে ইউ নিড টু ওয়েট আনটিল 6 মান্থ, অথবা আপনার লিগাল রিপ্রেজেন্টেটিভ যা আছে তার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখার জন্য। এখন কিন্তু বিভিন্ন আমরা যে আমি দুজনের সাথে একমত হয়ে আমি একটি উত্তর দিচ্ছি।
এখন কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশন যেগুলো পেন্ডিং রয়েছে হোম অফিসের কাছে 7 মাস 8 মাস 9 মাস, আমরা যখন রিমাইন্ডার দেওয়ার জন্য চেজ আপ লেটার পাঠাচ্ছি, ইমেল পাঠাচ্ছি, একটা কিন্তু অটোমেটিক রিপ্লাই আসছে ওদের চলে আসছে, এবং এরা বলছে ইট কুড টেক 12 মান্থস অর 14 মান্থস, তাই নয় কি ভাইয়া? সুতরাং আপনাকে এই ধরনের একটি টাইম লিমিট আপনাকে মাথায় রাখতে হবে, হয়তো ইট মাইট টেক 12 মান্থস অর 14 মান্থস, রাইট? জি, ধন্যবাদ। আর সেক্ষেত্রে চেজ আপ যদি কোনো চিঠি পাঠানো নি, আমার টিমকে হাসান ভাই বলে দিয়েছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। জি, আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছেন। চলে যাচ্ছি এখন আমার সেই কিংবদন্তির মহানায়ক সালমান খান ভাইয়ের কাছে, মানে আমার ব্যারিস্টার মজিদ ভাইয়ের কাছে। ভাইয়া, এই যে আমাদের যে আরেকজন মহানায়ক, থার্ড যে মহানায়ক, যার উপস্থিতি আমি নিজেও অনুভব করছি যে কেমন ফাঁকা ফাঁকা লাগছে, আপনার কি অনুভূতি? আমাদের মনে হয় যে আমাদের সেম, আমাদের সবার অনুভূতি সেম, এবং আজকে স্পেশাল আমাদের দর্শকদের অনুভূতিও কুড বি সেম, যে তারাও মিস করছেন যে রাজা ভাই এত কানেক্টেড। আমাদের স্পেশালি এনটিভির যেই দর্শকরা আছে, একটু আপনাকে থামাচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন, দর্শক এসেছে। শিওর শিওর, আমরা দর্শক। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই। এই প্রিভিয়াস কল ছিল আমার ভাই, তো ঈদ মোবারক ভাই। কলটা শেষ হয় নাই। ও আচ্ছা, জি, আই এম সো সরি, আমি জানতাম না যে চলে যান। বলুন ভাই। সরি ভাইয়া। জি বলুন। তো তার হইছে কি, তার 20 ইয়ার্স হয়ে গেছে, বুঝছেন না? জি, তো তার মানে যিনি অ্যাসাইলাম ক্লেম করেছেন তার, জি, আর কার 20 ইয়ার্স হয়ে গেছে বুঝিনি ভাই। ওই যে আমার ভাইয়ের যে অ্যাসাইলাম ক্লেম করছিল। আচ্ছা, জি জি, জান, বুঝতে পেরেছি। জি, তো তার 20 ইয়ার্স হবে অক্টোবরের 15th অফ অক্টোবরে হবে তার 20 ইয়ার্স। আচ্ছা, তো তার আগে কি সলিসিটর বলছিল যে এই 1 ইয়ারের গ্যাপটা ফিল করার জন্য অ্যাসাইলাম করেছিল সে। আচ্ছা, তো তখন তার 2 ইয়ার্স পরে তার ফাইনাল ইন্টারভিউ হয়। জি, তাহলে আপনার এখন টোটাল 19 ইয়ার্স হয়ে গেছে, তাই তো? 19 ইয়ার্স 15 অক্টোবরে হবে, এই বছরের 15 অক্টোবরে তার হবে 20 ইয়ার্স। তাহলে একটু ছোট করে আপনাকে বলে দিচ্ছি, যেহেতু অ্যাসাইলাম ক্লেম করেছে, কয়েকটি বিষয় কিন্তু হোম অফিস কনসিডার করবে। নাম্বার 1, অ্যাজ এ রেফিউজি ওনার কি কোনো স্ট্যাটাস আছে কিনা, তারপর প্রাইভেট লাইফ 20 ইয়ার্স উনি রয়েছেন, সেই একটি বিষয়। আর আরেকটি হচ্ছে ডিসক্রিশনারি লিভ, আর আরেকটি হচ্ছে এক্সেপশনাল সার্কামস্টান্সেস, এগুলিকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারে। 20 ইয়ার্সের কাছাকাছি যদি গিয়ে থাকে প্রাইভেট লাইফের আন্ডারে, কিন্তু এটিকেও হোম অফিসকে কনসিডার করতে হবে। বুঝতে পারছেন? আর কি কোনো প্রশ্ন আছে? জি না, এটাই, মানে আমি উত্তর দিয়ে দিচ্ছি। তারপরে এরকে ব্যাখ্যা দেওয়ার জন্য আমি যে কথা আমি সারমর্ম বলেছি, ব্যাখ্যা দেওয়ার জন্য এই দুজন সম্মানিত আমাদের কাছে অতিথি রয়েছেন, তাদের কাছে চলে যাব। ঠিক আছে ভাইয়া? ধন্যবাদ। তবে এই ব্যাখ্যা দেওয়ার আগে আরেকজন দর্শক আমাদের সাথে চলে এসেছেন, আমি সেই দর্শককে আপনাদের মাঝে নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, কে বলছেন, কোথা থেকে বলছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি লন্ডন থেকে বলছি। জি ভাইয়া, বলুন। আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলুন। আমি এই দেশে অগস্টে, আমার ওয়াইফ এখন স্কিল ওয়ার্কার ভিসা আছেন, আমার একটা দেড় বেবি আছে, আমি কি কিছু করতে পারি? আপনি কত বছরের অবস্টেয়ার? 7 ইয়ার্স। 7 ইয়ার্স। আচ্ছা, এই প্রশ্নের সরাসরি উত্তর জানার জন্য চলে যাচ্ছে মহামান্য অতিথি ব্যারিস্টার সলিসিটর এম হাসান ভাইয়ের কাছে। ভাই বলবেন, ওয়াইফ স্কিল ওয়ার্কার, হাজবেন্ড ওভারস্টেয়ার, একটি বাচ্চা রয়েছে, কি হতে পারে, কি করতে পারে? এক্ষেত্রে আসলে আপনার সিচুয়েশন ভেরি ডিফিকাল্ট, কারণ আপনি অপশন সেটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন করে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসটা রেগুলারাইজ করা অ্যাজ এ ডিপেন্ডেন্ট অফ এ ওয়ার্ক পারমিট হোল্ডার। কিন্তু যেহেতু আপনি এখানে ওভারস্টেয়ার হিসাবে আছেন, আপনার অ্যাপ্লিকেশনটা যেটা সুইটেবিলিটি ইস্যুর ক্ষেত্রে যে এটা সমস্যা হবে, সেক্ষেত্রে আপনার জন্য এটা ডিফিকাল্ট হবে। সেক্ষেত্রে অপশন যেটা রয়ে গেছে সেটা হচ্ছে যে এইভাবে আপনারা থাকতে পারেন, যখন আপনার ওয়াইফ ইনডিফিনিট হয়ে যাবে তখন কিন্তু আপনার বাচ্চা রেজিস্ট্রেশন ব্রিটিশ সিটিজেনের অ্যাপ্লিকেশন করার পরে উনি আপনার ডিপেন্ডেন্ট হিসাবে চলে আসতে পারবে, অথবা উনি এই মুহূর্তে উনি বাংলাদেশে চলে যেতে পারেন, যাওয়ার পরে উনি আবার নতুন করে এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন নিয়ে উনি ডিপেন্ডেন্ট অফ এ স্কিল ওয়ার্কার হোল্ডার হিসাবে উনি কিন্তু এই দেশে আসতে পারবেন। এই দুইটা অপশন রয়ে গেছে আপনার জন্য। কিন্তু ইন কান্ট্রি থেকে এই মুহূর্তে যদি আপনি ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করে আপনার হাজব্যান্ড আপনার উপরে, যেহেতু উনি ওভারস্টে হয়ে গেছেন, সেক্ষেত্রে এটা ভেরি ভেরি ডিফিকাল্ট হবে। ধন্যবাদ। চমৎকার উত্তর দিয়েছেন ভাই, সেজন্য আপনাকে আশা করি আপনার উত্তরটি পেয়ে গেছেন। তো চলে যাচ্ছি ভাই আপনার কাছে।
আমরা জানি যে প্রাইভেট লাইফ বলে আরেকটি বিষয় রয়েছে, এখানে বাচ্চা রয়েছে এবং ওয়াইফ রয়েছেন, সেই ক্ষেত্রে প্রাইভেট লাইফকে ব্যবহার করে উনি কি কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন? বেসিক্যালি এখন কারেন্ট যে সিচুয়েশন ভাইয়া, আপনি জানেন যে প্রাইভেট লাইফ ইজ ভেরি স্ট্রিক্টলি তারা হোম অফিস দেখছে। সেই ক্ষেত্রে যেহেতু ওনার সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে হি ইজ এন ওভার স্টেয়ার। এখন আমরা উই ক্যান ট্রাই যে যেহেতু তার একটা ফ্যামিলি লাইফ অলরেডি বন্ডেজ এখানে আছে, আগে বাংলাদেশে ছিল, তারা এখানে চলে এসেছে, বাট উই ক্যান নট গ্যারান্টি, উই ক্যান অনলি ট্রাই যে আমরা এক্সপ্লেইন করতে পারি যে সে যেহেতু এখানে অনেক দিন ধরে আছে এবং তার এখন নতুন প্রাইভেট লাইফ ক্রিয়েট হয়েছে, সব কিছু এক্সপ্লেইন করে হোম অফিসে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। বাট উই ডোন্ট সাজেস্ট, বাট যদি ক্লায়েন্ট যদি মনে করে যে সে একটা অ্যাপ্লিকেশন করতে পারে, যেটা আমাদের এমকিউ ভাই বলেছেন যে ইন কান্ট্রি আসলে গ্যারান্টি দেওয়াটা বা কোনো হোপ দেওয়াটা ইট উইল নট বি ওয়াইজ, বাট হি ক্যান ট্রাই অ্যাজ আন্ডার প্রাইভেট লাইফ, এটা করতে পারেন। সুতরাং জেনে গিয়েছেন সেই মহামান অতিথি হাসান ভাই, তিনি যে অ্যাডভাইস দিয়েছেন সেটা ছিল সঠিক। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছে আমার পূর্ববর্তী দর্শকের যে মূল্যায়ন পর্বে, যিনি প্রশ্ন করেছিলেন, প্রায় তার 19.5 বছর হয়ে গেছে, অক্টোবরে তার 20 বছর হয়ে যাবে। আমি বলেছিলাম যে অ্যাসাইলাম ক্লেমটিতে যে 4টি বিষয় যে হোম অফিস কনসিডার করে, এদের ভিতরে একটি বিষয় রয়েছে প্রাইভেট লাইফ। আমি কি ঠিক বলেছি নাকি আমার বলার ভিতরে কোনো গ্যাপ ছিল? না, ডেফিনেটলি ভাই। একটু ভাই দাঁড়ান, আরেকজন দর্শক চলে এসে, দুঃখিত আপনাকে। শিওর আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ঈদ মোবারক। কেমন আছেন? কে বলছেন, কোথা থেকে বলছেন? ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম জনাব, আমি লন্ডন থেকে মাত্রাম। জি বলুন। জি ভাই, আমি এখানে আসছিলাম 2010-এ স্টুডেন্ট হয়ে, বুঝতে পারছেন? জি। তারপরে আমি স্টুডেন্ট হয়ে আসার পরে ইনলিগেল হয়ে যাই, কলেজে যাওয়া আসা হয় নাই। তারপরে আপনার এই পলিটিক্যালি কোনোভাবে একটা অ্যাসাইলাম পেয়ে গেছি, রিফিউজি স্ট্যাটাস, বুঝছেন? কবে পেয়েছেন এটা? এটা পেয়েছি 2017-তে। জি। বুঝছেন? এখন আমি দেশে গিয়ে ভারত হয়ে গেছি, বাংলাদেশে গিয়ে আমি বিয়ে করে আসছি। এখন যদি আমার এইসব কেউ বলে দেয় হোম অফিসে, আমার অসুবিধা হবে? অবশ্যই আপনার অসুবিধা হবে। কেন অসুবিধা হবে সেই বিষয়টি জানার জন্য চলে যাচ্ছে ভাইয়ের কাছে। ভাই বলে দেবেন কেন? তাহলে উনি কি উনি যেটা করেছেন, উনি কিন্তু রেফিউজি স্ট্যাটাস পেয়েছেন 2017-এ, এবং উনি পলিটিক্যাল ক্লেম করেছিলেন, সেই কন্টেক্সটে উনি রেফিউজি স্ট্যাটাস পেয়েছেন। আপনি জানেন যে 5 ইয়ার্স ভেতরে যেতে পারবে না, কারণ উনি ইন্ডিয়া হয়ে বাংলাদেশে গেছেন ওনার ওয়াইফকে বিয়ে করার জন্য। তো ওনার প্রশ্ন, কেউ যদি বলে হোম অফিসকে যিনি বাংলাদেশে গিয়েছিলেন, কি সমস্যা হতে পারে বলে দেবেন? তুমি বলে দেবে ডেঞ্জার। হ্যাঁ, এখন কি ডেঞ্জারটা কি বলে দেন? ডেঞ্জার কনসিকুয়েন্স সেটা হচ্ছে যে আপনার যখন অ্যাসাইলাম সিক করেন, তখন ইউএন 1951 যে ইউএন রিফিউজি কনভেনশন, সেটা 5টা গ্রাউন্ডে, তার একটা গ্রাউন্ডে আপনি অ্যাসাইলাম সিক করে, পলিটিক্যাল গ্রাউন্ডে অ্যাসাইলাম সিক করেছেন, এবং আপনি জেনুইন অ্যাসাইলাম সিকার বলে আপনার ইন্টারভিউ পরে তারা অ্যাকসেপ্ট করে আপনাকে রিফিউজি স্ট্যাটাস গ্রান্ট করা হয়েছে, এবং আপনাকে 5 ইয়ার্স লিভ টু রিমেন ইন দ্য ইউকে দেওয়া হয়েছে। এবং ডিউরিং 5 ইয়ার্স লিভ টু রিমেন আপনি আপনার কান্ট্রি অফ অরিজিনে আপনি আসলে কোনোভাবেই যেতে পারবেন না, কারণ আপনার যেখানে ফেয়ার অফ পারসিকিউশন আছেন সেখানে তো আপনি যেতে পারবেন না। আর সেখানে যদি আপনি যান তাহলে আপনার ফেয়ার অফ পারসিকিউশন নাই, দ্যাট মিনস আপনার আর ক্লেম নাই। অতএব এক্ষেত্রে আপনার অ্যাসাইলামটা উইথড্র হয়ে যাবে। তো যেহেতু এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছু নাই, যেহেতু আপনি ইন্ডিয়া গেছেন, ওখান থেকে হয়তো আপনি সাইকেলে করে এই কী বলে ব্যাকডোর দিয়ে হয়তো ঢুকেছেন, ব্যাকডোর দিয়ে বেরিয়ে গেছেন, কিন্তু অতএব এটা কিন্তু কোনো রেকর্ডে নাই। কিন্তু কোনোভাবে যদি এভিডেন্স সহ, ভিডিও সহ, কিংবা কোনোভাবে যদি কমপ্লেন যায় হোম অফিসের কাছে, তাহলে আপনার রিফিউজি স্ট্যাটাসটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। অতএব এটা করেছেন, এটা আপনার জন্য ওয়াইজ হয় নাই। তবে যেহেতু এক্ষেত্রে সুবিধা যেটা, যে হয়তো বা কেউ এটা ওইভাবে আপনার কোনো ক্ষতি করবে না, অতএব কোনো সমস্যা হবে না। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ইভেন সেটেলমেন্ট হওয়ার পরেও কিন্তু আপনি আপনার কান্ট্রি অফ অরিজিনে যেতে পারবেন না। একমাত্র ব্রিটিশ হওয়ার পরে আপনার রিফিউজি স্ট্যাটাস তখন আর থাকে না, আপনি তখন ব্রিটিশ হয়ে যান, তখন কিন্তু আপনি আপনার কান্ট্রি অফ অরিজিনে যেতে পারবেন। কিন্তু সেটেলমেন্ট এবং 5 ইয়ার্স লিভ টু রিমেন থাকাকালীন সময়ে কান্ট্রি অফ অরিজিনে অফিসিয়ালি আনঅফিসিয়ালি কোনোভাবেই যাওয়া উচিত না। অফিসিয়ালি গেলে তো আসার সময় তো কাডেল করে দেবে, স্টপ করে দেবে, ভিসাটা নষ্ট হয়ে যাবে। আর গোপনে যাওয়ার পরেও যদি এটা ডিসক্লোজ হয়ে যায়, দেন ইউ উইল বি ইন ট্রাবল, যেটা আমাদের বেস্ট হিউম্যান রাইটস লয়ার ব্যারিস্টার মুহিত খান বলেছে, ডেঞ্জার। জি ভাই, জি জি, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। চমৎকার বলে দিয়েছেন ভাই। আমি একটু অ্যাড করতে চাই। জি, আমি আসছিলাম। যেটা বিষয়টা হচ্ছে ওনার জন্য একটা ডেঞ্জার আছে। উনি যেহেতু বলছে যে বাংলাদেশে গিয়ে উনি ম্যারি করেছে, এখন
দেখা যাচ্ছে ওনার সেটেলমেন্ট হওয়ার পরে কোনো উনি হয়তো খেয়াল করেন নাই, উনি যেহেতু ডেট অফ ম্যারেজ যদি মেনশন করে যেই টাইমে উনি রিফিউজি স্ট্যাটাসে ছিলেন ফিউচারে, অথবা ওনার যদি রিপ্রেজেন্টেশন যে করবেন লয়ার উনিও যদি খেয়াল না করেন, তাহলে কিন্তু ইট মাইট ট্রিগার, তার পুরো সেটেলমেন্ট ইস্যুটাই ট্রিগার হয়ে যাবে ছোট্ট একটা ভুলের কারণে। সুতরাং আমাদের সাজেশন হচ্ছে ভবিষ্যতে উনি যখন তার ওয়াইফকে জন্য অ্যাপ্লিকেশন করবেন, সেই ক্ষেত্রে কিন্তু ওনাদেরকে সাথে বসে আপনাকে পরামর্শ করতে হবে, ফুল জিনিসটাকে আপনারা একটা অর্গানাইজ করে, এবং নেসেসারি যদি আপনার দরকার হয় আপনি বাংলাদেশে গিয়ে আবার রিম্যারি করে, বাংলাদেশে যাওয়া যাবে না, এখন যাওয়া যাবে না, এখন না, যখন সেটেলমেন্ট হয়ে যাবে সবকিছু ঠিক হয়ে যাবে, কারণ না হলে তো উনি রিম্যারিটা কিভাবে করবে। এই বিয়ে সংক্রান্ত বিষয়ে আপনি কোনো কোয়ালিফাইড লয়ারের সাথে বসে আমরা তো অফিশিয়ালি উই ক্যান নট সাজেস্ট যে হি উইল মডিফাই অর সামথিং চেঞ্জ ইট, মুজাহিদ ঠিকই বলছে, সেটা করতে পারবে না। সেটা হচ্ছে যে যখন সে বলবে যে ডেট অফ ম্যারেজ, প্লেস অফ ম্যারেজ, এটা তো দিতে হবে, দিতে হবে। তখন যদি সে বলে যখন তার রিফিউজি স্টার ছিল 5 ইয়ার, তখন সে বাংলাদেশে যে বিয়ে করেছে। ভাই আমি আনফরচুনেটলি আমি কিন্তু এরকম দুই একটা কেস পেয়েছি, তখন কিন্তু আমরা তাদেরকে সাজেস্ট করেছি যে তোমরা বেটার হচ্ছে তুমি এখন ট্রাভেল করো, যেহেতু তুমি এখন পাসপোর্ট আছে, তুমি গিয়ে আবার রেজিস্ট্রেশন করো, তোমার অরিজিনাল ইসলামিক ম্যারেজ ইজ দেয়ার, বাট তুমি রেজিস্ট্রেশন করে নাইসলি প্রপারলি আমাদের ডকুমেন্টগুলো আমাদেরকে প্রোভাইড করো। জি ধন্যবাদ। একটু সুন্দর করে বলেছি দর্শক উদ্দেশ্যে, খুব কেয়ারফুল থাকবেন, কেননা ফ্রড অ্যান্ড ডিসেপশন বলে একটি বিষয় রয়েছে ইমিগ্রেশন রুলসের ভিতরে, সেকশন 320। এখন যদি এরকম যদি হয়ে যায় যে আপনার দেশে কোনো রিস্ক ছিল বলে আপনি ক্লেম করেছেন অ্যাসাইলাম, বাট যদি দেখা যায় যে আপনি দেশে ফিরে গিয়ে বিয়ে করেছেন, বাট আপনার লাইফ রিস্কে ছিল না, তখন কিন্তু আপনার লিভ টু রিমেইনকে খালি কার্টেল করে দেবেন তা না, আপনাকে কিন্তু ফর 10 ইয়ার্স ব্যান করে দেওয়া হবে ফ্রম রি-এন্টারিং ইনটু দ্য ইউকে। রিমুভাল ডাইরেকশন দিয়ে 10 years এক্স্যাক্টলি, টু সাম এক্সটেন্ট আপনাকে ফরেন অফেন্ডার হিসেবে ট্রিট করা হতে পারে। তখন যদি ডিপোর্টেশন অর্ডার দিয়ে দেয়, আমছাড়া সব হারাবেন আপনি। আমি ঠিক বলছি ভাইয়া? ধন্যবাদ। আর ভাই একটি মূল্যায়ন পর্বে আমি গিয়েছিলাম যে একজন দর্শক যিনি 19 বছর এখানে ছিলেন, তিনি বলেছিলেন, আমি বলেছিলাম যে প্রাইভেট লাইফের ভিতরের একটি বিষয় হোম অফিস কিন্তু অ্যাসাইলাম ক্লেমের ভিতরে কনসিডার করে। আমি কি ভুল বলেছিলাম? ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। সেটা হচ্ছে যেহেতু হি ইজ ক্লোজ টু 20 ইয়ার্স, তো সুতরাং আমরা ওনার জন্য এখন দুইটা অপশনই আছে। উনি ই ক্যান কন্টিনিউ অ্যাজ অ্যাসাইলাম, যেটা অ্যাপ্লিকেশনটা, বাট বেটার হচ্ছে উনি যদি 20 ইয়ার্সটা কনসিডার করে, তাহলে হচ্ছে ওনাকে আর ওয়েট করতে হচ্ছে না, এবং তার প্রাইভেট লাইফটা ইন ডিটেলস যদি 20 ইয়ার্স উনি যদি এক্সপ্লেইন করে দেয় সুন্দর করে, দেন ইট উড বি ডেফিনেটলি বেটার ফর হিম। জি ধন্যবাদ চমৎকার বলার জন্য। দর্শক মণ্ডলীর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনি শুনতে পাচ্ছেন আবার সেই মধুর মাখা গান যে কাজী নজরুল ইসলাম যেটি তৈরি করেছিলেন রমজানের রোজা শেষে, সেই গানটি চলে এসেছে। তার কারণ আলোচনা করতে করতে আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে তারপর চলে এসেছি, এবং সেই বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে ভাই আপনার কাছ থেকে মূল্যায়ন পর্বে এই যে অ্যাসাইলামের যে কথাটি বলেছিলাম, ওই প্রাইভেট লাইফ কিছু বলে দেবেন 30 সেকেন্ডে? হ্যাঁ, অ্যাসাইলামেরটা যেটা তো আমরা তো ওটা ক্লিয়ার হয়ে গেছে। আর প্রাইভেট লাইফের বেসিসে যেটা সেকেন্ড কোশ্চেন ছিল যে ওয়ার্ক পারমিট স্কিল ওয়ার্কারের ডিপেন্ডেন্ট, সেখানে কিন্তু পিবিএস সিস্টেম এবং ইউ যারা সিটিজেন আছে তাদের কিন্তু ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস আর্টিকেল 8 কিন্তু অ্যাপ্লিকেবল না। এবং যদিও আমরা বলেছি ইনসারমাউন্টেবল অবস্টাকেলের ব্যাপার এগুলো কাজ করে, কিন্তু যেহেতু পিবিএস সিস্টেমে সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল প্রাইভেট লাইফের সমস্যা হবে। ধন্যবাদ। বলতে বলতে ছোট একটি বিজ্ঞাপন দাঁড়ান চলে এসেছি, কোথাও যাবেন না। সুপ্রদর্শক শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানকে সাথে নিয়ে। ঈদের আমেজ এখন আমাদের আসলেই কাটেনি, এবং সেই আমেজ মাখা আনন্দ নিয়ে আমি আবার ফিরে এসেছি, এবং এই লগ্নে আমি প্রথম প্রশ্নটি করতে চাচ্ছি আমার সম্মানিত অতিথি ব্যারিস্টার এবং সলিসিটর রহিম হাসান ভাইয়ের কাছে। ভাইয়া, ঈদের দিনটি আপনার কীভাবে কেটেছে? চমৎকার কেটেছে। আমি তো সাধারণত সকালবেলা উঠেই নামাজ পড়ি, তো সেটা আমি রমফোর্ড যেটা হ্যাভেরিং যে ইসলামিক সেন্টার আছে ওইখানেই সবসময় আমি এই ঈদের জামাতটা করে থাকি। তো ইন্টারেস্টিংলি আমি যখন যাই দেখলাম যে মেন যে বিল্ডিং মসজিদের সেটা ডোর ক্লোজ হয়ে গেল। তো আমি একটু হতাশই হয়ে গেলাম যে তাহলে এখন কোথায় নামাজ পড়বো। তখন আমাদেরকে ডাইভার্ট করে বলে যে সামনে চলে যাও। তখন সামনে যেয়ে দেখলাম যে ওখানে বেশ বড় সড়ো একটা কার পার্ক আছে, এবং ওইখানেই নামাজ পড়লাম। এবং আল্লাহর কি রহমত, ওই সময় যে সানি ওয়েদার ছিল, খুবই মনে হলো একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই, আপনাদের তিনজনকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ভাইয়া, আপনাকে শুভেচ্ছা ভাইয়া। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল। আমি স্কিল ওয়ার্কার। জি।
তো আমার 20 আওয়ার ওয়ার্কের পারমিট আছে, এখানে আমি 20 আওয়ার কাজ করতেছি, বাট আমার যে পে স্লিপ গুলো আছে ওইগুলোতে কোনো আওয়ার নাই, স্পেসিফিক বলো জি। এক্ষেত্রে আমার কি কোনো সমস্যা হবে? মানে আমি তো এখানে বুঝাচ্ছেন আমি কাজ বেশি করতেছি কি কম করতেছি। জি বুঝতে পারছি ভাই। সেই ক্ষেত্রে পে স্লিপসে কি দেখালে আপনি মনে করেন যে ওনার সমস্যাটা হবে না? আপনার নিশ্চয়ই একটা কন্ট্রাক্ট আছে, সেই কন্ট্রাক্টে ফুল টাইম আছে, আপনার যে কস্ট সেখানে আপনার জব ডেসক্রিপশন, প্লেস অফ ওয়ার্ক, কত ঘন্টা, স্ট্যাটুটরি, সিক পে, হলিডে কতদিন, এগুলো সেগুলো আছে। তো এইগুলো যদি কমপ্লায়েন্স থাকে পে স্লিপে ওইভাবে দরকার নাই যে 40 আওয়ার্স 38 আওয়ার্স, এটা দরকার নেই। যেহেতু আপনি ফুল টাইম পার্মানেন্ট জব, আপনার ফুল টাইম হিসাবে আপনার অ্যামাউন্ট দেখলেই তো বোঝা যাবে যে এটা 40 আওয়ার্সের যদি উইকলি। না না, আমার কোশ্চেন ছিল আমি পার্ট টাইম একটা জব করতেছি, পার্ট টাইম কোন একটা কোম্পানিতে। পার্ট টাইম এটা কি আপনার স্কিল ওয়ার্কের পাশাপাশি সেকেন্ড একটা জব, সাপ্লিমেন্ট? জি জি, সাপ্লিমেন্টারি জব, কেয়ার করতেছি সাপ্লিমেন্টারি। জি, সেই ক্ষেত্রে আপনি 20 ঘন্টা বেশি কিন্তু করতে পারবেন না ভাই, একটু বলে দেবেন? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে পে স্লিপে উল্লেখ থাকার কোনো দরকার নাই। আপনি যদি 20 আওয়ার্স মেনটেন করেন দ্যাটস ফাইন, কারণ আপনি তো ব্রিচ করছেন না, এখানে উল্লেখ করার দরকার নেই। কারণ কি আপনি এটাও করতে পারেন যে HMRC-তে আপনি ফোন দিয়ে আপনার রেকর্ডটাও নিয়ে আসতে পারেন, সেখানে তো আপনার অ্যামাউন্ট দেখেই যে নেট যে আপনার ব্যাংকে যে অ্যামাউন্ট আছে সেটি তো রিফ্লেক্ট করবে যে কত ঘন্টা কাজ করছেন। এখানে তো আর আলাদা করে সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। স্যালারিটা আসে মান্থলি, কি বলে মান্থলি স্যালারি আসে, মান্থলি আসছে, কোনো অসুবিধা নেই, দ্যাটস ফাইন। কারণ যদি দেখা যায় যে 20 আওয়ার্স করে যদি আপনি কাজ করতে পারেন, সেই অনুযায়ী যদি আপনার মান্থলি আপনার যে নেট পাচ্ছেন সেটা রিফ্লেক্ট করে, দ্যাটস ফাইন। আর সাপ্লিমেন্টারি যে এমপ্লয়মেন্টের ব্যাপারে আপনারা জানেন যে 4 এপ্রিল থেকে কিন্তু চেঞ্জটা আসছে, বলছে মেন জবটা কিন্তু ফুল টাইম তাকে মেনটেন করতেই হবে, দেন আপনার সে 20 আওয়ার্স ওই স্কিল ওয়ার্কারের যে কোডগুলো আছে তার ভিতরে থাকতে পারে, বাইরে কিন্তু না। কিন্তু কনফিউজ হওয়ার কিছু না, এটা মেনটেন করলে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ আপনার কলেজ, ধন্যবাদ। আমি চলে যাচ্ছি, হ্যান্ড ওভার করছি আমাদের বেস্ট হিউম্যান রাইটস লয়ার ব্যারিস্টার মোহিত খানের। আমি কৃতজ্ঞ ভাইয়া এত সুন্দর বলার জন্য। ভাই আপনি বলছিলেন রহমতের কথা, আপনি নামাজে যাওয়ার সময় যে জায়গাতে গিয়েছিলেন একটু ছোট করে ব্যাখ্যা দিতেন। হ্যাঁ, যে আমি ওখানে আমি সাধারণত চেয়ার ইউজ করি, তো চেয়ার ইউজ করলাম এবং এত সুন্দর সানি, উফ খুবই ভালো লাগলো। এবং আল্লাহ কি রহমত, পরে নামাজ পরে হয়তো দুপুরের পর থেকে কিন্তু ওয়েদার কিন্তু ডাউন হয়ে গেছে, কিন্তু ওই সময় যে ওয়েদার 30 দিন রোজা থাকার পরে সকালবেলায় নামাজে যে নামাজ পড়া, আল্লাহর সঙ্গে যে ডাইরেক্ট কানেকশন, এটা আসলে আলাদা একটা মজা। এই ঈদ উল ফিতরের নামাজটা আমি সবসময় এনজয় করি এই কারণে যে 30 দিন, কারণ ঈদ উল ফিতর 3টে হচ্ছে মেন অবজেক্ট। প্রথম হচ্ছে যে আমরা সিয়াম করছি 30 দিন, আমাদের যে আল্লাহ যেগুলো হুকুম করছে সেগুলো আমরা করছি, এবং ডিসিপ্লিন এবং ধৈর্য এগুলো আমরা করছি। করার পরে ওই দিন আমরা খাওয়া দাওয়া করার পারমিশন পাচ্ছি, নামাজ পড়ছি, এবং ফিতরা দেয়া, ফিতরাও কিন্তু ঈদ উল ফিতরে একটা কিন্তু আগে দিয়ে দিতে হবে। তো এই 3টে জিনিসের কিন্তু কম্বিনেশন, তো এইটার জন্য আমার কাছে ঈদ উল ফিতরটা আলাদা একটা সিগনিফিকেন্ট। তো ওইটা করলাম, করার পরে বাসায় আসলাম, বাসায় এসে সিমাই টিমাই এগুলো বিরিয়ানি ছিল, তারপরে একটা ঘুম দিলাম, দিয়ে তারপরে এক বাসায় গেছিলাম, যাওয়ার পরে ওইখানে এক কাহিনী পরে আছে বলছি, তারপরে আবার সুইমিংও করেছি, আলহামদুলিল্লাহ। তো আমার চমৎকার কেটেছে, তো আমি এক্সপ্রেস করতে পারি, আমার কাছে আরো শান্তি লাগছে। ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই চমৎকার বলার জন্য। ভাই আপনি কি বলুন, আপনি ঈদের দিনটি কেমন কেটেছে? ধন্যবাদ। আসলে একটু দাঁড়ান, আমাকে ছেড়ে দিন, দুঃখিত আমাদের দর্শক মন্ডলী, আপনারাই আমাদের প্রাণ। ঈদ মোবারক ভাইয়া। শুভ দর্শক, ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম ভাইয়া, ঈদ মোবারক। কে বলছেন, কোথা থেকে বলছেন? কেমন আছেন ভাইয়া? ভাই ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। খুবই সুন্দর একটা প্রোগ্রাম, আর আজকে খুবই ভালো লাগতেছে 3জন বিজ্ঞ মানুষ একসাথে দেখে, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ ভাইয়া। তো আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। জি বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। জি আমার প্রশ্নটা হচ্ছে,
আমরা লিটু রিলেটে আছি আমার ফ্যামিলি সহ। জি। তো আমি একটা প্রিয়বার এক্সিবিশন করছিলাম 3 মাস হয়ে যাচ্ছে, হয়ে গেছে। জি। তো কোনো রিজাল্ট আসে নাই। 3 সপ্তাহ আগে আরেকবার একটু রিমাইন্ডার দিয়েছিলাম, এখনো কিছু আসে নাই। জি। তো এখন আমার কি করা উচিত? ধন্যবাদ। ধন্যবাদ। এই ক্ষেত্রে অভিজ্ঞ যে আইনজীবী তার কাছে চলে যাচ্ছে জানার জন্য ভাই বলে দেবেন। 3 মাস পেন্ডিং। ধন্যবাদ দর্শক। একটা বিষয় আপনারা সবসময় খেয়াল করবেন, ফি ওয়েবারে মোস্ট লাইকলি ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন আমরা দেখি যে তারা ফার্দার ডকুমেন্ট চায়। আপনি যদি আপনার নিজের ইমেল অ্যাড্রেসটা ইউজ করে থাকেন অথবা আপনার লয়ার ইমেল অ্যাড্রেস ইউজ করে থাকেন, অবশ্যই চেক করবেন যে আসলে তারা কোনো ডকুমেন্ট আপনার কাছে চেয়েছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি ইমেলটা চেক করছেন না, কিন্তু আপনি ওয়েট করছেন 3 মাস এবং হোম অফিস আপনার থেকে রিমাইন্ডার দিয়েছেন। দ্যাটস ফাইন। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ডিসিশনের জন্য ওয়েট করতে হবে। গুড নিউজ যেটা, সেটা হচ্ছে আপনার আনটিল আনলেস আপনার ফি ওয়েবার অ্যাপ্লিকেশন ডিসাইডেড, আপনার অরি হওয়ার কিছু নেই, আপনার লিভ টু রিমেইনটা কন্টিনিউ থাকবে। একটু ওয়েট করেন, তাই না? ধন্যবাদ। ধন্যবাদ চমৎকার বলার জন্য। এখন যেটা বলছিলেন ঈদের দিনটি কিভাবে কেটেছে? আমি আসলে দুঃখিত যে আমি থামিয়ে দিয়েছিলাম। আসলে ঈদ ইজ অলওয়েজ ঈদ। কামরুল ভাই যে কথাটা বলেছে যে দেয়ার ইজ ওয়ান্ডারফুল ফিলিংস দেয়ার। আপনি সকাল থেকে যে রেডি, আমি সেটাই বলছি, সকাল থেকে আপনি রেডি হচ্ছেন, ঈদের মাঠে যাবেন। প্রথমে আমরা ছেলেরা যেটা করে থাকি, যে সকালে উঠে আপনি যত আর্লি হয়ে একটা গোসল করছেন, নাইসলি আপনি ড্রেস আপ করছেন, ওয়েল ড্রেসড আপ, নতুন জামা কাপড়, জুতা, বাচ্চারা তো জুতাও ফ্যান তারা নতুন থাকতে হবে। তা আমি আমার ছেলে সহ আমরা এবার যেটা করেছি যে আমি ফিন্সলিতে আমাদের যে নেইবার যে মস্কটা আছে সেখানে আমরা নামাজ পড়েছি এবং লাকিলি ওয়েদার ওয়াজ খুবই সুন্দর ওয়েদার ছিল, যদিও ওখানে আউটসাইডে ছিল না, আমরা ইনসাইডে নামাজ পড়েছি। নামাজের পরে সবার সাথে কোলাকুলি করেছি এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে আমরা সেকেন্ড জামাতে জয়েন করি। থার্ড জামাতের জন্য দ্য কিউ ওয়াজ লাইক এ অ্যারাউন্ড 1 মাইল আপনি বলতে হবে, মানে হাফ এ মাইলের চেয়ে বেশি লম্বা কিউতে লোকজন দাঁড়ায় আছে অনেকক্ষণ ধরে। এটা দেখে আমার আরও ভালো লাগছে যে সবাই সুন্দর দাঁড়িয়ে আছে, নামাজ পড়ার জন্য ওয়েট করছে। তো অ্যাজ ইউজুয়াল নামাজ শেষ করে বাসায় এসে সেমাই খেলাম, তারপরে নেক্সট পর্বের জন্য রেডি হচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। জি ধন্যবাদ। আমাকে যদি জিজ্ঞেস করতেন আমার থেকে কেমন কেটেছে আমি তো বলতে পারি একটু। আমাদের যে আমরা জানি যে আমাদের যে এনার্জেটিক যে আমাদের ব্যারিস্টার মুহিত খান, তো তার যে পিছনে কিন্তু আরেকজন এনার্জেটিক পার্সোনালিটি কাজ করে অবশ্যই, এবং সেই পার্সোনালিটি আমরা জানি যে ঐশ্বরিয়া রায়, রুবিনা বেগম জি, রুবিনা খান। কিন্তু আমরা যেহেতু আরেকটা নামও ওনাকে যে অনেক সময় জুহি চাওলা কিংবা ঐশ্বরিয়া রায় বিভিন্ন উপমায় আমরা ওনাকে অলঙ্কৃত করি, তো সেই ইন্সপিরেশন আছে এবং জানি যে খুব এনজয়েবল ঈদ উদযাপিত হয়েছে। তো সেটা যদি আমরা দর্শকদের সঙ্গে আমাদের ব্যারিস্টার মুহিত খান একটু শেয়ার করে, তাহলে আমার মনে হয় যে এটা খুবই ভালো লাগবে। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আপনাকে ধন্যবাদ এইভাবে বলার জন্য, আমার ওয়াইফকে এভাবে উপস্থাপনা করার জন্য। আসলেই আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি যে আমার যে ঈদটি আমার প্রিয়তম স্ত্রী এবং আমার কন্যা সন্তানকে সাথে নিয়ে খুব চমৎকারভাবে কেটেছিল। তো সকালবেলা উঠি, গোসল করে মানে ঈদের যে আমেজ উপভোগ করার প্রথম যে বিষয়টা সকালে নামাজটা পড়া। আমি এবং আমার প্রিয়তম স্ত্রী আমরা একসাথে নামাজ পড়ে আমি আমার বাচ্চাটা এবং আমার প্রিয়তম স্ত্রীর মাথায় হাত বুলিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে আমাদেরকে জীবনে শান্তি দান করে, রহমত দান করে। এবং আমরা আরেকটি কাজ করি, আপনারা জানেন যে একটি খুব পাওয়ারফুল একটি সূরা আছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, এবং এই সূরাটি আমরা এই কারণে পড়ি যাতে করে কোনো বদ নজর কারোর দিকে না পড়ে। আপনি জানেন যে ইভিল আইস কিন্তু রয়েছে আমাদের আশেপাশে, এবং আমরা এটা পরে নতুন কাপড় চোপড় পরিধান করে আমরা চলে যাই আমার প্রিয়তম শাশুড়ি আমার পাশের যে মস্কটি থার্ড পার্ক লেনে, সেই মস্কে চলে যাই। লাস্টের ঈদের জামাত গিয়ে আমরা ধরি। নামাজ শেষ করে আমরা আমাদের শাশুড়ি আমাকে সাথে নিয়ে চলে গিয়েছিলাম গার্ডেন অফ পিসে, যেখানে কবরবাসী শুয়ে আছেন। সেখানে গিয়ে কবর জিয়ারত করলাম এবং ফিল করলাম আমাদের ক্ষুদ্র জীবন কতই না ক্ষুদ্র। কেন এই জীবনে আমরা শয়তানি করবো, গুমরাহি করবো, মানুষের সাথে গাদ্দারি করবো, মানুষের মনে কষ্ট দেবো। সেই অনুভূতি শেষ করে আমরা ফিরে আসি। পরবর্তীতে আমাদের শাশুড়ি আমার বাসায় যাই, সেখানে খুব জম্পেশে অনেক খাবার টাবার হয় এবং সবচেয়ে মজার যে খাবারটা ছিল সেটা ছিল হুটকি লতি। এটি হয়তো আপনারা যারা মানে নন সিলেটি, নামটা কি বলেন? হুটকি লতি।
ফুটকিলতি ফুটকিলতি জাল নাগামরিচ কাডলি বিসি এন্ড ইলিশা মাছ শুটকিলতি শুটকিলতি আমি এটা কি আমাদের ঐশ্বরিয়া রায় কি রুবিনা খান কি এটি চমৎকার রান্না করতে পারে। আমি একদিন রান্না বান্না করি আপনার জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি ভাই আপনার জন্য এবং খেলে পরে বুঝতে পারবো মাশাআল্লাহ ডেফিনেটলি আলহামদুলিল্লাহ চমৎকার একটি ঈদের সময় কেটেছে। ইভিনিং একটা কথা বলতে ভুলে গেছি, ইভিনিং আমি ফিরে এসেছিলাম এনটিভিতে এবং সবচেয়ে বড় চমক ছিল ইভিনিং ফিরে এসে কিংবদন্তির আরেক মহানায়ক যখন জানতে পেরেছেন আমি এবং আমার ওয়াইফ এনটিভি অফিসে এসেছি ঈদ উদযাপন করার জন্য, উনিও চলে এসেছেন। সেই মহানায়ক সমস্ত কিছু বাদ দিয়ে কোথায় মুহিত খান কোথায় ঐশ্বরিয়া রায় দেখাতে চলেছেন, এর থেকে মহানন্দ কি হতে পারে? সেই মহানায়ক হচ্ছেন সলিসিটর ব্যারিস্টার এম হাসান ভাই। ধন্যবাদ ভাইয়া। তো সংক্ষিপ্ত আগে বলতেন আমার এটি কিভাবে কেটেছে। তো এই যে খাবার টাবারের ব্যাপার শুনে আমার ক্ষুধা লেগে যাচ্ছে। আমারও একই ক্ষুধা, কিন্তু দেখা যাচ্ছে আমাদের এখানে কিন্তু কিছু খাবারও আছে। ও আচ্ছা আচ্ছা, আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম। আসার আগে কে কোথা থেকে আসলো, কে পাঠিয়েছে? গতকাল রাতে আমার প্রিয়তম স্ত্রী আপনার সাথে ঐশ্বরিয়া রায়, রুবিনা খান। জি জি, সে এর আগের দিন আপনি কথা বলেছিলেন, ওর খাবার খুব অ্যাপ্রিশিয়েট করেছে। আমরা তো আগের বারও খেয়েছি। আচ্ছা ধন্যবাদ। গতবারও ছিল। আচ্ছা খেয়েছি, আগের ঈদও খেয়েছি কিন্তু। তো সে বলেছে যে যেহেতু এম হাসান ভাই এবং সালমান খান এবং অমিতাভ বচ্চন এবং আমাদের ঋতিক রোশন আসছেন, তো এনাদের উদ্দেশ্যে স্পেশালি এম হাসান ভাই আপনাকে সম্মান দেখিয়ে গতকাল 2টা পর্যন্ত সে এগুলো তৈরি করেছিল। একটি হলো চিকেন পেটিস, দেখাচ্ছে আপনি খুলে দেখেন আপনার হাতে প্লিজ। ও মাই গড, এটি ফ্রেশলি মেড চিকেন পেটিস। কি বাকরুদ্ধ হয়ে গেছেন? ইয়েস, এত চমৎকার ঘ্রাণ আসছে। এই যে আপনার দর্শক আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এত সুন্দর ঘ্রাণ আসছে। এটি হচ্ছে সেই চিকেন পেটিস সে নিজের হাতে তৈরি করেছে, খুব কষ্ট করে। ডান দিকে সেটি হচ্ছে ডান দিকে চিকেন পেটিস এবং তার পাশে যে একটু আগে যে পিঠাটি দেখেছিলেন সেটি ছিল আপনার নারকেলের পিঠা। এই যে এটা নারকেলের পিঠা, এর ভিতরে নারকেল দেওয়া। আমরা কি একটা ট্রাই করব? অবশ্যই অবশ্যই। তার আগে আমি আমার ফিলিংসটা কি আমি বলতে পারি? অবশ্যই একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি ওই নারকেলের পিঠা নিয়ে। আমার প্রিয়তম শাশুড়ি আম্মা তিনি বাংলাদেশ থেকে জেনুইন খেজুরের গুড় নিয়ে এসেছেন। আমাদের আশেপাশে কিন্তু অনেক খেজুরের গুড় কিনতে পাওয়া যায়, বাট খুলে দেখা যায় এখানে আখের গুড়, খেজুরের গুড় ভেজাল। বাট এটা 100% খাঁটি খেজুরের গুড়, সেটি দিয়ে তৈরি মধুর মতো খাঁটি ভালোবাসা নিয়ে আপনার মধুর মতো খেয়ে দেখবেন ইনশাআল্লাহ। জি বলুন আপনার অনুভূতি। প্রথমেই বক্সের যে ডিজাইন সেটা কিন্তু ওর করা, উপরে দেখেন মেসেজ দিয়েছে কি। প্রথমে আমি আসি যে আমার নাম এসেছে এবং আমাদের নাম এসেছে, আমরা প্রথমে অনার্ড অ্যান্ড প্রিভিলেজ, এবং তার প্রতি কৃতজ্ঞ যে তার যে মারিয়া খান ছোট একটা বাচ্চা থাকার পরেও সে সারা রাত ধরে রাত 2টা পর্যন্ত সে এই প্রিপারেশন করেছে, সময় দিয়েছে, কঠোর পরিশ্রম করে চমৎকার সুস্বাদু এই পিঠাগুলো করিয়ে আমাদের জন্য পাঠিয়েছে, যে জন্য আবারও কৃতজ্ঞতা। এইবার আসছি সেটা হচ্ছে যে দেখে এবং ঘ্রাণে আমার অর্ধভোজন হয়ে গেছে। কেন? এবং আমার যে ক্ষুধা ছিল সেটা আরও বেড়ে গেছে এবং আমার মনে হচ্ছে যে এগুলো যেরকম ছোটোবেলায় কিন্তু দেখা যেত যে কোনো খাবার যদি থাকতো, দেখা যাচ্ছে অন্য ভাই বোনদেরকে না দিয়ে সেটা লুকিয়ে ফেলার চেষ্টা করা হতো, যে আমার এটা আমি খাবো, আমার সব না আমাদের সাথে শেয়ার করতে হবে। আমার কাছে সেই ছোটবেলাকার সেরকমের আমি কি নিয়ে নেবো, কিন্তু এটা তো আমি এখন আর পারি না, কারণ আমার ছোট দুই ভাই আছে, আমাদের সিনিয়র আমরা আছে, তাই না, আমাদের সিও সাবরিনা আপা আছে, আমাদের ডাইরেক্টর বাবু ভাই আছে, আরাফাত সবাই আছে, তাই না, সবাইকে নিয়েই আমরা শেয়ার করে খাবো। কিন্তু আমার ওই ছোটবেলাকার সেই দুষ্টমিটা চলে আসতে চাচ্ছিল, কারণ ঘ্রাণ, কোয়ালিটি, সুস্বাদু এগুলোর কারণে। কিন্তু প্রেজেন্টেশনটা কেমন ভাইয়া? আর বক্স আপটা হয়েছে, এই যে বক্স যেটা করা হয়েছে এটা মনে হচ্ছে যে বোধহয় কোনো ডায়মন্ড কোটেড মনে হচ্ছে, এই বক্সটা ডায়মন্ড আছে মনে হয়েছে, আমার মনে হয় যে এর ভিতরে কিছু স্প্রে করে দেওয়া হয়েছে। আচ্ছা দর্শকদের বক্সে দেখিয়ে দিই। এবার আমরা খোলার পরে কেয়ারফুল, এবং আমি তোমাকে খাইয়ে দিই আর তুমি মুজাদকে খাইয়ে দিবা, কোনটা তুমি বিসমিল্লাহ ভাই আগে আপনাকে। ও থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী আমরা ব্রেকে চলে যাচ্ছি, যাওয়ার আগে আমরা একটু খাবারটা খেয়ে সেই ঈদের আমেজ উপভোগ করে যাচ্ছি। ধন্যবাদ। কেমন লাগছে? ও অসাধারণ, কেমন লাগছে ভাই? এই সেই
কি গুড় মেশানো, খেজুরের গুড় মেশানো, এটা হচ্ছে প্যারিস, চিকেন প্যারিস। হ্যাঁ হ্যাঁ না না চিকেন প্যারিস। ওয়াও, অসাধারণ। ধন্যবাদ। সুপ্রদর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমেজ মাখা ঈদের অনুভূতি বুকে ধারণ করে আমি এম এ মুহিত খান, লিডিং কিংবদন্তি ব্যারিস্টার সলিসিটর এম কে হাসান ভাই এবং আরেকজন লিডিং ব্যারিস্টার মজিদ ভাই তাকে সাথে নিয়ে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। তো বিজ্ঞাপন বিরতির পূর্বে আমরা খাবার দাবার নিয়ে কথা বলছিলাম এবং আমার প্রিয়তম স্ত্রী যে খাবার তৈরি করে আমাদের এনটিভি ফ্যামিলির জন্য নিয়ে এসেছিলেন সে বিষয়ে নিয়ে কথা বলছিলাম, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম। তো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যে বিষয়টি এখন থেমে থাকবে না, চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্নে। দেখি এই অধ্যায়ে কোন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার জানো, আসসালামু আলাইকুম জানো, ঈদ মোবারক জানো। রুবিনা খান, ঐশ্বরিয়া, ঈদ মোবারক। মোহিত ভাই, আমার মনে হচ্ছে আপনি কথা এখন কম বলবেন, আমরা এখন বেশি বলবো, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, ধন্যবাদ ভাবি। আপনি এই যে যার একটু পরিচয় করে দিচ্ছি, সে হচ্ছে সালমান খান। জি, হজ করে সে কয়েকদিন আগে আমাদের দোয়া করেছে। ভাবি Ritik, Shahrukh and Salman, you are always the golden guys of this আমাদের আরেকজন অমিতাভ বচ্চন আমাদের আজকে মিসিং। লিসেন, my special message for Amitabh Bachchan bhaiya, sincere dua for him to get well soon and be among us very soon. Thank you. Listen something from Salman Khan. ধন্যবাদ ভাবি। ফার্স্ট হচ্ছে যে দিস ইজ অ্যানাদার ট্রেন্ড গোয়িং অন নাও এ ডে, উই আর হ্যাভিং এ ফুড। আমাদের এই যে স্পেশাল ঈদ প্রোগ্রাম, সেটাতে লাস্ট ইয়ারও আমরা খেয়েছি এবং আজকে তো যেটা খেয়েছি অসাধারণ। আমাদের কামরুল ভাই, হি ওয়াজ মিউটেড ফর লাইক এ 5 মিনিটস, যে এত সুন্দর, এত টেস্টি ফুড। I do believe in your saying, a way to a man's heart is through the stomach. And আর কি বলবো, we are really pleased যে having this such a beautiful and tasty food. আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভাতিজিকে, এত ছোট ভাতিজিকে রেখে আপনি আমাদের জন্য এই ফুডটা প্রিপেয়ার করেছেন। উই শুড লাইক এক্সপেক্ট ইউ আর অলসো হিয়ার, বাট এনিওয়ে এমটিভির দর্শকদের পক্ষ থেকে আমার ভাবিকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এখন এম হাসান ভাই, ঋতিক রোশন, আপনি কি কিছু বলবেন? সত্যি কথা বলতে কি, যে সালমান খান বললো যে আই ওয়াজ মিউটেড ফর এ হোয়াইল, সো ইট ইজ ট্রু। তবে এই অভিজ্ঞতা যে আজকেই হলো তা নয়, এটা প্রত্যেক বছরে প্রত্যেক ঈদেই আমরা এই অভিজ্ঞতা পাই। গত বছরও যখন আমরা এই প্রোগ্রাম করেছিলাম তখনও কিন্তু আমরা এই অত্যন্ত সুস্বাদু খাবারগুলো রুবিনা খানের, যেটা আমরা ঐশ্বরিয়া রায় বলে থাকি কিংবা জুহি চাওলা বলে থাকি, সে রাত 2টা পর্যন্ত কিন্তু এটার পিছনে সময় দিয়েছে, কষ্ট করেছে। ছোটো একটা বাচ্চা থাকার পরিপ্রেক্ষিতে তার যে আন্তরিকতা, তার যে কমিটমেন্ট টুয়ার্ডস বড় ভাইদের এনটিভির প্রতি এবং এনটিভির দর্শকদের প্রতি, সেটা রিয়েলি হিউজলি অ্যাপ্রিসিয়েটেড। এবং আমরা দোয়া করি আমাদের যে রুবিনা খান, মারিয়া খান তার মেয়ে, এবং আমাদের যে ব্যারিস্টার মোহিত খান, তাদের সংসার যেভাবে উজ্জ্বল নক্ষত্রের মতো শুরু হয়েছে, এটার সারা জীবন থাকুক, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটি সবসময়, এবং আমরা সবসময় আরো বেশি ফুড এখানে পাই এবং ইনশাআল্লাহ পাবেন, এবং আমরা আরো বেশি এই ফুড আমরা পাবো এই আশা করছি। আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের জন্য খাবার পাঠানোর জন্য। তবে টেস্ট রিয়েলি ভেরি গুড টেস্ট, আলহামদুলিল্লাহ। এবং আমি খুব এনজয় করেছি, আমরা সবাই এনজয় করেছি। আবারও অনেক ধন্যবাদ। আপনার কাছে টেস্ট কেমন লেগেছে? আমি তো এক কথায় আমরা বাংলা যেটা বলি অসাধারণ, ওয়ান্ডারফুল, ভাই এত বেশি এক্সপ্লেইন করা যাবে, বাট ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আলহামদুলিল্লাহ। জানো, তোমাকে একটা প্রশ্ন রাখা হয়েছে কি, আপনি আরো অনেক ফুড চান, তাই না? আমরা বলছি যেন আরো বেশি তৌফিক দেয়, আরো বেশি ফুড আমরা। Are you ready to cook more food for NTV? শুধু MK Hassan ভাই and for my honorable মজিদ ভাই, ইনশাআল্লাহ। আমরা মেসেজটা একটু পড়ে দেই। ঈদ মুবারক to our wonderful NTV family, love ... Mr. and Mrs. Khan. This is from with love. with love.
ফ্রম মিস্টার অ্যান্ড মিসেস রুবিনা খান। জি। তো ধন্যবাদ। আসলে আমরা রিয়েলি এনজয় করেছি, মন থেকে প্রাণ ভরে দোয়া করছি। ধন্যবাদ ভাই। ধন্যবাদ। আমি খালি ছোট করে একটি কথা বলছি আপনাদের কাছ থেকে। জানো, ধন্যবাদ তোমাকে। মে আল্লাহ ব্লেস ইউ জানো। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমি এনটিভিতে যখন এলাম ঈদ অনুষ্ঠানে, এক মিনিট, হ্যাঁ ঈদ অনুষ্ঠানে, তখন সামনা আপনাকে বললো যে একটা দায়িত্ব দিচ্ছি আপনাকে। তো যে কি দায়িত্ব? তো যে আপনার কিছু খাবার আছে, তো আপনার শেয়ারটা আপনি এটা খেয়ে ফেলুন। তখন আমি খেতে গেলাম, খেয়ে যাওয়ার পরে দেখলাম যে চিকেন রোস্ট, এবং সেটা দেখেই আমার মনে হলো যে এটা খুব পরিচিত মনে হচ্ছে টেস্টটা। হ্যাঁ, না টেস্ট তো পরে, আগে দেখে মনে হয় যে আরে এটা পরিচিত মনে হচ্ছে, কে কুকিং করছে, কিন্তু মাথায় আসছে না। যখন খেলাম তখন বলে আরে এ তো রুবিনা খান, অনলি। সঙ্গে আবার গরুর মাংস ছিল, সেটা আবার সাবরিনা আপা রান্না করেছিল, দুটাই ভালো ছিল, আর সীমা আপা পোলাও করেছিল। তো চমৎকার ছিল, সাথে পিঠাও ছিল, চমৎকার খেলাম মেন ফুডটা। এরপরে যখন আমরা যেখানে আমাদের গান বাজানো হচ্ছিল, সেখানে আসার পরে দেখি যে সিরিজ অফ ডেজার্ট, প্রায় বোধহয় 5-6 রকমের 7 রকমের ডেজার্ট, এবং তার ভিতরে একটা ডেজার্ট ছিল, সেটা হচ্ছে যে সন্দেশ বলা হয় নাকি, খেজুরের গুড়ের সন্দেশ। তো ওইটা আমি স্পেশালি মার্কড, ওইটা আমি গপ গপ করে কয়েকখানা মুখের ভিতর পুরে দিলাম। আচ্ছা, দিয়ে ওইটা খেলাম। খাওয়ার পরে যখন আমি চলে যাচ্ছি, তখন আবার আমার যে ছোট ভাই, প্রিয় ছোট ভাই ব্যারিস্টার মুহিত খান, সে বলল যে ভাইয়া, আমার মন বলছে যে আপনার প্রাণ ভরে নেই, অতএব আপনি আরও কিছু নিয়ে যান। তখন আমি যখন নিয়ে গেলাম মশিউর এবং সীমাপাকে যে ড্রপ করার ভিতরে আমি ওই এক হাত দিয়ে ড্রাইভ করছি আর এক হাত দিয়ে গপ গপ করে খেয়ে ওইটা বাসার মতো আর জানে ওইটা ফিনিশ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ। আবার ধন্যবাদ, কৃতজ্ঞতা। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এবং দর্শকদের উদ্দেশ্যে বলছি, সেই রান্নাগুলোও ছিল আমার প্রিয়তম স্ত্রীর। তো ছোট্ট করে বাংলাদেশের বিখ্যাত কবির একটি কথা দিয়ে আমি আপনাদের মাঝে ফিরে আসছি। তিনি বলেছিলেন, কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আমার জীবনে সুবহানাল্লাহ, আল্লাহর খাস রহমত, আল্লাহর নিয়ামত, এই বিজয় লক্ষ্মী নারী রুমিনা খান, সে আমার জীবনে এসে আমার জীবনকে পরিপূর্ণ করে দিয়েছে। বিজয়ের পথে সে পতাকা ধারণ করে আছে। দোয়া করুন আমাদের জন্য। অবশ্যই, অনেক অনেক ধন্যবাদ। এখন চলে যাচ্ছি ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে, এবং এই অধ্যায়ে আমরা, আপনারা জানেন যে আমাদের ইমকি হাসান ভাই, তিনি একই সাথে তিনি যে একজন কিংবদন্তির একজন আইনজীবী তা কিন্তু নন, একই অঙ্গে তার বহু রূপ। তিনি যেমন তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আমাদের বিএলএতে, তিনি একজন বিজ্ঞ লিডার, তার পাশাপাশি তিনি একজন খুব ভালো বক্তা, তিনি ভালো একজন গায়ক, তিনি ভালো একজন, খুব খালি ভালো বললে হবে না, তিনি কিংবদন্তির একজন গায়ক, তিনি কিংবদন্তির একজন নায়ক। খালি তাই না, তিনি খুব সুন্দর কবিতা আবৃত্তি করেন। তবে তার সেই একই অঙ্গের অনেকগুলো রূপের পাশাপাশি আরেকটি রূপ তার রয়েছে, সেই রূপটি আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য তিনি আজকে উপস্থিত হয়েছেন, ঈদের একটি আমেজ আপনাদের মাঝে দেওয়ার জন্য। ভাই, আপনি কি সেই রূপটি প্রকাশ করবেন? রূপটি কী এবং ব্যাকগ্রাউন্ডটি কী? এটা করতে হবে গানের? জি, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স। ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আমি এখন করব। তবে আমি যে অ্যাডজেক্টিভগুলো পেলাম, আসলে ব্যারিস্টার মুহিত খান আমাকে অত্যন্ত ভালোবাসে। তো আমার এত গুণ আমি জানতাম না, তো সে সবসময় কিন্তু এগুলো বলে, তখনই আমার মনে হয় জানি আমি এত গুণের অধিকারী, আলহামদুলিল্লাহ। যেহেতু সে ভালোবাসে, অতএব সে বলে, এটা আমি অনার। এটা একটু কথা বলে ফেলি ভাইয়া আপনাকে, আপনার গুণ মানে প্রকাশ করার আগে। যে গুণী ব্যক্তি, তার গুণকে যদি আমরা শ্রদ্ধা না করি, তার গুণকে যদি আমরা প্রকাশ না করি, তাহলে বাকিরা শিখবে কোত্থেকে, ইন্সপায়ার্ড পাবে কোত্থেকে, ইন্সপিরেশন কোত্থেকে পাবে? সেই কারণে আমি আপনাকে মুক্ত মন থেকে ভালোবাসি, শ্রদ্ধা প্রকাশ করে। তবে এটাও ঠিক যে তুমি যেভাবে রেসপেক্ট শো করো, সবাইকে ভালোবাসো, শ্রদ্ধা করো, এটাও কিন্তু একটা কোয়ালিটি, এটাও কিন্তু একটা ইনস্ট্যান্ট, এটাও কিন্তু একটা এক্সাম্পল, এটাও কিন্তু একটা শেখবার বিষয়, জানার বোঝার বিষয়। তবে এই কোয়ালিটিটা খুবই ভালো, সেই কারণে তুমি পপুলার, এবং তুমি যেখানে যাও মধ্যমনে হয়ে যাও, এবং সবাই তোমাকে ভালোবাসে এবং জান প্রাণ দিয়ে। তো যাই হোক, অনেক ধন্যবাদ অনেকগুলো কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। তবে এটা একটা জিনিস কিন্তু বলে রাখা ভালো, এই এনটিভিতে কিন্তু আমি এই ব্যারিস্টার মুহিত খানের হাত ধরে এসেছিলাম।
প্রায় 12 বছর আগে, তাই না? জি জি জি, এই আইন অধিকার এবং আরেকটা প্রোগ্রাম ছিল লিগ্যাল আপডেট। জি ভাই, আমরা কন্টিনিউয়াসলি এই প্রোগ্রামটা করে প্রত্যেকটা সাথে আপনি তো এখন যদি আমার কোনো নিয়ম ফেম হয়ে থাকে, তার ফাউন্ডেশন, তার স্টার্টিং, তার কন্ট্রিবিউশন, হু ইজ ওয়ান অ্যান্ড অনলি নো ব্যারিস্টার মোহিত খান, বেস্ট হিউম্যান রাইটস লয়ার। তাহলে আমার পারফরমেন্স চলে যায়, কারণ এরপরে সালমান খানের পারফরমেন্স, এবং অবশ্যই মোহিত খানের পারফরমেন্সও আমরা চাইবো, ডেফিনেটলি সবাইকে প্রিপারেশন নেওয়ার জন্য বলা হচ্ছে। তা আমি যে গানটা গেয়ে থাকি, তুমি বন্ধু, হ্যাঁ আপনি তাহলে দুটো পারফরমেন্স করবেন, তুমি বন্ধু, আর ওইটা 2 লাইন করবো। জি জি অবশ্যই, হ্যাঁ জি বলুন। জি ভাই, তাহলে এটাও ছোট, তাদের শেষ করে দেবো। তবে একটু বলে দিচ্ছি, এই গানের মাধ্যমে তিনি তার জনপ্রিয়তা তুঙ্গে অবস্থান করছেন তিনি। আর যদি একটু হয়, আমাদের প্রোডিউসার বসির যদি একটু ভাইব্রেশন, হ্যাঁ ইকো সাউন্ড বসির ভাই, আমি একটু অনুরোধ করছি কাইন্ডলি আমাদের কন্ট্রোল দায়িত্বে যিনি আছেন। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। পিরিদ ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখের নেশা হয় রে বন্ধু, চোখের নেশা হয়। পিরিদ ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখের নেশা হয় রে বন্ধু, চোখের নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছে আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। ওয়াও 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 ওয়াও, আমি ছোট্ট বিনীতভাবে ছোট্ট একটি মূল্যায়ন করছি। আমি বসন্তকালে আপনি বলতে পারেননি, বাট শীতকালের এই প্রান্তে এখনো বসন্ত আসেনি। আমি অবশ্যই বলবো, বাংলা ভাষায় একটি কথা রয়েছে মন্ত্রমুগ্ধ। এই মন্ত্রমুগ্ধের অর্থ কি আমি আগে বুঝিনি, বাট আপনি যখন গান গাচ্ছিলেন, এত সুরেলা কণ্ঠ, দর্শক মণ্ডলী আপনারা জানেন যে একটি গান তখনই প্রাণবন্ত হয়ে ওঠে যখন চারিদিকে মিউজিক, ড্রামস, কিবোর্ড এগুলি দিয়ে গাওয়া হয়, গিটার দিয়ে। বাট আমার এই কিংবদন্তির ভাই ব্যারিস্টার এবং সলিসিটর এম হাসান ভাই, যাকে মৃত্যুর রক্ষণ বলে আমি অভিবাদন দিয়ে থাকি, এত সুন্দর কণ্ঠে তিনি গান গেয়েছেন, আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম ভাই। ধন্যবাদ। কনগ্রাচুলেশন ভাই, আপনি আপনার গুণ প্রকাশ করেছেন। বৃক্ষ সে নামে নয়, গুণে পরিচয়। তো এখানে আরেকটু আমি অ্যাড করতে চাই। আমি জানি যে আমাদের সালমান খানের পারফরমেন্স আসবে, সেটা হচ্ছে মোহিত খানের চমৎকার গান গায় এবং তার গলাও চমৎকার, বিশেষ করে সুর হয়েছে ওই গানটা। এবং তার সঙ্গে আমি একটা ডুয়েট গান সবসময় গেয়ে থাকি, আলালো দোলাল, চমৎকার। তবে আমার এই গানের এই যে যতটুকু আমি এখন পারফরমেন্স করছি, তার পিছনে কিন্তু মোহিত খানের ইন্সপায়ারেশন আছে। তো এটা পরবর্তীতে সে ব্যাপারে আমাদের সালমান খানের আরো একটু অ্যাড করে দেবে। তো ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সালমান খান, ধন্যবাদ শাহরুখ খান, এবং দর্শক যারা শুনছেন দেখছেন, এবং বিশেষ করে আমাদের মিসেস রবিনা খান অ্যান্ড মারিয়া খান। ধন্যবাদ ভাইয়া। আমি তো বাকরুদ্ধ হয়ে আমি ওনার কথা শুনছিলাম, ওনার যে গান গাওয়া শুনছিলাম। এখন আমার ভেতরের যে আরেকটি অংশে যিনি অবস্থান করছেন,
যিনি ব্যারিস্টার মুজাহিদ ভাই, যাকে আমি সালমান খান বলে সবসময় সম্মান করে ডেকে থাকি, তার পারফরমেন্স দেখাতে চলে যাচ্ছে। ভাইয়া আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কি আমেজ নিয়েছেন? তো এক্ষেত্রে একটু বলে রাখা ভালো, সালমান খান যে আমাদের ছোট ভাই, আমাদের অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, এটা চমৎকার মানুষ, ভালো সংগঠক, জি হ্যাঁ, ভালো অর্গানাইজার, জি ভালো পরিশ্রম করতে পারে। যেরকম আমাদের বিএলএতে সে একজন খুবই অ্যাক্টিভিস্ট, এবং ভবিষ্যতে আমরা তার সেক্রেটারি হিসাবে আমরা দেখতে চাই। কিন্তু সে কোনো পদের জন্য কিন্তু বিএলএ কিংবা অন্যান্য সংগঠন, এবং সে বোধহয় নোয়াখালী সমিতির তো দীর্ঘদিন প্রেসিডেন্ট হিসাবে ছিল, তো অর্গানাইজার হিসাবে কিন্তু তার কোয়ালিটি খুবই ভালো। এবং বিএলএর যেটা বলছি যে ভবিষ্যতে যদি সে সেক্রেটারি হিসেবে আসে, এটা কিন্তু ভালো হবে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ভাইয়া আমার ইচ্ছে ছিল ওনার পারফরমেন্সের পরে ওনার বিষয়গুলিকে বলা, ব্যাখ্যা দেওয়া, বাট আপনি বলে দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। বাট চলে যেতে হবে পারফরমেন্সের জন্য, প্লিজ। ধন্যবাদ দর্শক। আমরা আমাদের সময় খুব সংক্ষিপ্ত, প্লিজ। জি, আমি নর্মালি প্রতি বছরই একটু চেষ্টা করি প্রেমের কবিতা আবৃত্তি করার জন্য, কিন্তু এবার আমি একটু ডিফারেন্ট, আমি একটু হামদ করার চেষ্টা করব। অবশ্যই জি, আপনারা আশা করি আপনারা এনজয় করবেন। খুবই পপুলার একটা হামদ চেষ্টা করব, যেটা হচ্ছে আল্লাহ আমার রব। আমার সাথে যদি ধরতে পারেন, আই উইল বি গ্রেটফুল। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গান শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিবাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিবাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সুবহানাল্লাহ, চমৎকার চমৎকার। আমি আর কথা আমাদের শেষ পর্যন্ত এবার আমাদের এবার আমাদের ওয়ান এন্ড অনলি শাহরুখ খানের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স না হলে তো অনুষ্ঠান ইনকমপ্লিট হচ্ছে না। তো তার ব্যাপারে ভূমিকা দেওয়ার কোনো অবকাশ নেই। চমৎকার গান গায়, আমরা সরাসরি পারফরমেন্সে চলে যাব। চমৎকার উপস্থাপনা করে, ফেমাস লয়ার। মানে আমরা যদি বলতে যাই তাহলে অনুষ্ঠান শেষ হয়ে যাবে, অথবা আমরা পারফরমেন্সে চলে যাই। প্লিজ। ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ ভাইয়া সবাইকে বলার জন্য। আপনারা জানেন দর্শক মণ্ডলী, 26শে মার্চ আমাদের দেশের স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সেই উপলক্ষে আমি শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছোট্ট একটি কবিতা আবৃত্তি করছি শামসুর রহমানের বিখ্যাত সেই কবিতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার বাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর পুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে
জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বস্তু ভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। ধন্যবাদ। এটুকু বলেই আমি আমার এক্সেলেন্ট আবৃত্তি শেষ করছি। মোটেও এক্সেলেন্ট না, আপনাদের যে দুজনের পারফরমেন্স কিংবদন্তি। একটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে আবৃত্তির একটা বিষয় হচ্ছে যে আপনি রিদমটাকে মনে আপনাকে ধারণ করতে হবে। সে যখন আবৃত্তি করছে তখন কিন্তু মনে প্রাণে যে কথাগুলা এক্সপ্রেস ছিল ভিতরে, কিন্তু সেই ফিলিংসটাই ছিল। সুবহানাল্লাহ। শোনেন, আপনি খুব সুন্দর আবৃত্তিকার, যেটা আপনার বলতে ভুলে গিয়েছিলেন। আপনার বাচনভঙ্গি এত চমৎকার, বিভিন্ন ইভেন্টসে আপনি যখন উপস্থাপনা করেন আমি মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। আমার ভাই, আমার প্রিয়তম ছোট ভাই এত সুন্দর করে উপস্থাপনা করেন, এবং আমাদের ভেতর যেভাবে অভিব্যক্তিগুলো, পাম্পট্টি মারার কোনো অভিভূতি এখানে নেই। এখানে সম্মান দেখিয়ে একজন আরেকজনের গুণগুলো কেন প্রকাশ করছে, যেটা করা উচিত আমি মনে করি। তো এই কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের পর্যায়ে ভাইয়া আমরা আর বাড়াবো না, আমরা খালি রমজানের রোজা শেষে সেই গানটি দিয়ে শেষ করবো সবাই মিলে, ঠিক আছে? বিসমিল্লাহ। তবে শেষ করার আগে দর্শকদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই আমরা আশা করছি আপনারা আমাদের প্রোগ্রাম এনজয় করেছেন। জি জি জি, রেডি, 1 2 3। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাজিদ, তুই রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।